একজন মানুষের জীবনের সব চাইতে মূল্যবান সময় হলো তার যৌবনকাল, যাকে আমরা বলি ইয়থ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। তাহলে যৌবনকাল হচ্ছে জীবনের সবচেয়ে সোনালি দিন, সুন্দর দিন, আনন্দিন, অর্জনের দিন, অর্জনের সময় এই যৌবনকাল। কিন্তু আমরা বাঙ্গু মোমেনরা এই যৌবনকালটাকে একটা ফাড়া বা একটা বিপদ মনে করে চাপায় রাখার চেষ্টা করি, ফলে হিতে বিপরীত হতো, অর্থাৎ ছাই চাপা আগুনের মতো আর কি। এটা জ্বালিয়ে পুড়ে সারকার করে দেয়। সেটা আবার কেমন বলি, মনে করেন যে একটা কন্যা শিশুর পেটে অর্থাৎ ডিম্বাশয়ে প্রায় 5 লক্ষের মতো ডিম্ব থাকে, এবং প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে। যদি পুরুষের সাথে মিলন হয় তাহলে সেটা তো জাইগোট তৈরি হয়, ভ্রূণ তৈরি হয়, বাচ্চা তৈরি হয়। আর তা না হলে ওই ডিম্বটা ফেটে যায়। ডিম্বটা এইভাবে এই সবেদার মতো ফেটে যায়। হ্যাঁ, সে আর এই সুন্দর সবেদার মতো থাকে না। ফেটে গেলে জরাউর 3 দেওয়ালে, অর্থাৎ উপর দেওয়ালে, ডানের দেওয়ালে, বামের দেওয়ালে, 3 দেওয়ালে রক্ত জমে। এটা গড গিফট, অর্থাৎ আল্লাহ প্রদত্ত, ঈশ্বর প্রদত্ত সিস্টেম। ওই ডিম্বটা যখন ফেটে যায়, রক্তের দেওয়ালটা তখন ভেঙে যায়। তো এটাকে আমরা বলি কি, মাসিক বলি, হায়েজ বলি, নেফাস বলি, পিরিয়ড বলি, তারপরে ইংলিশে বলে মেনস্ট্রুয়েশন বলে, এইটা আর কি। যাক, এখন কথা হচ্ছে যে এই মাসিকের সময় মেয়েরা সর্বনাশ ঘটায় ফেলায়। বলেন কি, সর্বনাশ আবার কোথায় ঘটলো? হ্যাঁ, সর্বনাশটি হয় জানেন, যেহেতু এই মাসিকটা যেহেতু নোংরা রক্ত, তো এই নোংরা রক্তটাকে ঢাকার জন্য এই নোংরা কাপড় চোপড়, এই যে দেখছেন, এই যে আমার এখানে যেমন বস্তা টস্তা আছে, বা এই নোংরা আজে বাজে যে জিনিস আছে না, এইগুলো ব্যবহার করে মেয়েরা, নোংরাটা ব্যবহার করে। আর যেহেতু যৌবনকালটা লাজুক, লজ্জার বিষয়, তো গোপন রাখে, চাপা রাখে। আর মেয়েরা যে সমস্ত কাপড় ব্যবহার করে সেইগুলো সাধারণত দেখবেন যে খড়ির বেড়া, নাড়ার বেড়া, বেতির বেড়া, টিনের বেড়া, হ্যাঁ, এই সমস্ত জায়গায় চাপা চুপের মধ্যে গুজে রাখে। হ্যাঁ, আপনি গোটা বাংলাদেশের 68,000 গ্রাম খুঁজে দেখেন একই ঘটনা। এই ন্যাকড়াগুলো গুজে রাখে, আনাচে কানাচে লুকিয়ে রাখে। আবার যদি সেটা পাকা পায়খানা হয়, পাকা টয়লেট হয়, সেখানেও দেখবেন যে খোলামেলা এই কাপড় রাখলে তো আবার প্যাস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, ওরাও ওই চাপার মধ্যে গুজে রাখে। যাই হোক, তো একটা মনে করেন যে এই যে একটা কাগজ, এটা একটা টিস্যু আমি ব্যাক পকেটে রাখছি। এই দেখেন, এই যে একটা কাপড়, মনে করেন এই যে একটা কাপড়, তাই না? একটা কাপড় একটা মেয়ে ব্যবহার করলো, কিন্তু এই একটা সাইডে ভাবে গুজে রাখলো। এই 90% জায়গা কিন্তু শুকাই গেছে। ভালো করে শুনেন, স্যাঁতস্যাঁতে জায়গায় হোক আর পানি মানে রোদে হোক আর বাতাস হোক, শুকাই গেছে। কিন্তু এই যে ভাঁজ রয়ে গেছে না, যে জায়গাটা গুজে রাখছে, ওই যে গুজে রাখে, এভাবে গুজে রাখে না, এই যে আমি গুজে রাখছি হাতের ভিতরে, তাই না? তো এই জায়গাটা ভিজা থাকে এবং এখানে স্যাঁতস্যাঁতে থাকে। এখানে ছত্রাক, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া, মাইট, মানে মেনি কাইন্ডস অফ লিটল অ্যানিম্যাল, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীবের সৃষ্টি হয়। তারপরে মশা, মাছি, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, কীটপতঙ্গ তো আছেই, তাদের জীবাণুগুলোর মধ্যে ঢুকে। তো এটা যখন মেয়েরা ব্যবহার করে তার শরীরে, তখন তাদের কি হয়, জরাউতে নানান ধরনের সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এটা সত্য, 100% সত্য, এটা প্রমাণিত সত্য। কারণ আমি আবুল বাশার, আমি 18টা বছর মেডিকেল লাইনে কাজ করছি, এবং আপনার এই যে রিপ্রোডাক্টিভ হেলথ অর্থাৎ যৌন স্বাস্থ্যের একজন টিচার হিসেবে কাজ করছি। যথেষ্ট ভালো জানি বলে আমি বলতেছি। যদি কেউ এটা খারাপ মনে নেন তাহলে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাহলে এই যে মেয়েরা যে কাপড়গুলো ব্যবহার করে, এইগুলো ব্যবহার করার কারণে তারা নানান ধরনের জটিল সমস্যার সৃষ্টি করে। এমনকি আমাদের এই বাংলাদেশে শতকরা 85% মাদের জীবনে কোনো না কোনো সময় জরাউর সমস্যা আক্রান্ত হয়, এবং এই সমস্ত মাদের মধ্য থেকে প্রায় 35% মাদের জরায়ু স্থায়ী সমস্যা হয়ে যায়। এটা আমার কথা না, বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জরিপের কথা। এটা কাটার সুযোগ নাই, আপনি যাই মনে করেন, কিছু আসে যায় না।
আচ্ছা, এটা গেল। একদিকে আছে মাসিকের সময় যে সমস্ত নোংরা কাপড় চোপড় ব্যবহার করে, এই জন্য মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত ওই যে মেয়েদের ডিম্বাশয়, অর্থাৎ নাভির দুই পাশে, ডাইন পাশে বাম পাশে, দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে। ওই ডিম্ব থেকে ডিম্ব পরিপক্ক হয়ে প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব জরাউতে আসে। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, আসলো ভালো কথা। এখন একজন মা তো 10টা 15টা 20টা বাচ্চা দেওয়ার মতো যোগ্যতা আছে, তাহলে বাকি 16টা 18টা বাচ্চা যায় কোথায়? এই বাচ্চাগুলোরে পেটের মধ্যে হত্যা করা হয়। বলেন কি? তো পেটের মধ্যে হত্যা করা হয়। হ্যাঁ, এই যে বর্তমানে আমাদের বাংলাদেশে কত 18 কোটি লোক আছে না, 18 কোটি লোক আছে না, এর চাইতে মনে করেন আরও 34 গুণ বেশি, 18 গুণ লোক মানে বাচ্চা এই পেটের মধ্যে হত্যা করা হয়। হ্যাঁ, সেই জন্য বাজারে বহু রকম অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র, যেমন আইপিল, ভালো করে শুনেন, আইপিল, এমকন, নরমেন্স, গাইনোক অ্যাসিড, মেসোক্রিয়ার, অ্যাকোহার্বাল, এমএম কিট, এমপিটি কিট, মেরি পিস্ট, পোস্টনিউর 2, হ্যাঁ, এই জাতীয় এইগুলো হলো এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। এটাকে বলা কি এমার্জেন্সি কন্ট্রাসেপশন পিল। এগুলো মানে হঠাৎ করে বড়িটা খেতে ভুলে গেল, বা কন্ডমটা ফেটে গেল, অথবা আশেপাশে কোনো কন্ডম ছিল না, হ্যাঁ, অনিরাপদ মিলন করতে বাধ্য হয়েছে, হ্যাঁ, তখন এই সমস্ত ওষুধ খায়, ডাক্তাররা দেয়। ডাক্তারদের কাছ থেকে খেতে হবে, নাহলে কিন্তু লাইফ শেষ। কিন্তু আমি দেখছি অনেকে অভিযোগ করে যে ভাই কি আর বলবো, অমুক কলেজের এক মাইয়া, অমুক এক ভাবি, ওনার হাজব্যান্ড থাকে আমেরিকাতে, উনি থাকে বাড়িতে, উনি তো প্রায় সপ্তাহে সপ্তাহে এই এমার্জেন্সি পিল খায়। তো এই এমার্জেন্সি পিলটা কি করে, মনে করেন আপনার জরাউতে যখন বাচ্চা তৈরি হয়, জরাউতে বাচ্চা তৈরি হলো, জরাউতে বাচ্চা তৈরি হলে ওষুধটা খাইলে ওটা নষ্ট হয়ে যায়। যেমন এই যে গাছ দেখছেন না, এই যে সবেদা গাছ, এই গাছে কিন্তু এক ধরনের পোকা পড়ে, বুঝছেন, ওই যে সাদা সাদা পোকা, এই দেখেন, এই যে সবেদার গায়ে পোকা আছে, দেখেন, এই যে দেখছেন, এটা এখন নাই অবশ্য, এই যে এখানে এক প্রকার মোজাইক পোকা, সাদা এক প্রকার পোকা পড়ে। তো আমার কাছে আবার স্প্রে আছে কোথা, আচ্ছা এই মুহূর্তে নাই, দূরে আছে, আচ্ছা আমি নিয়ে আসি, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, আমি তো গাছ টাছ লাগাই, দেখছেন তো, তাই না? তো এটা হচ্ছে বিষের বোতল, এটা খাইলে কিন্তু আমি মারা যাব, কিন্তু আমি মরিতে চাই না, এই সুন্দর ভুবনে বাঁচিবারে চাই। এই গেল বিষের বড়ি, আর এটা হচ্ছে আপনার স্প্রে, বুঝছেন? তো এইগুলো আমি ব্যবহার করি কোথায়, যখন এই যে সুন্দর সুন্দর ফল কিন্তু ধরতো না, একটা ফলও ধরতো না, সব পোকায় খেয়ে শেষ করে দিত, কিন্তু আমি যত্ন করি বলে ওটা টিকা আছে। বোঝা গেছে বিষয়টা? এটা আচ্ছা, তাহলে ওই যে বাচ্চা মিলনের ফলে যে বাচ্চা তৈরি হবে, ওই বাচ্চা, ছোট বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। কিসে নষ্ট হয়ে যায়? ওই যে মায়া বড়ি, সুখী বড়ি, জন্ম নিয়ন্ত্রণের বড়ি, ফেমিকন, ওভারস্টেট গোল্ড, নডেড 28, এই জাতীয় অনেক 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 যে ট্যাবলেটের বাক্স দেখেন না, ফার্মেসিতে ঝুলে রাখে, এগুলো খাইলে পেটে আর বাচ্চা হয় না, কারণ ওই জরাউতে যে বাচ্চারা আসে সেটা ওই তাপে মরে যায়, মানুষ মেরে ফেলায় পেটের মধ্যে। ওরে বাবা, মানুষ কত বড় ডিয়ারিং সিস। আচ্ছা, তারপরে মনে করেন যে বড়ি খাইতে ভুলে গেছে, কন্ডমটা ফেটে গেছে, বা অনিরাপদ মিলনের ফলে আবার ওই এমার্জেন্সি পিল খাইলো। আবার ওই যে যৌন বিষয়ের উপর আমাদের কোনো শিক্ষা নাই, যেটা শুরুতে বলছিলাম, যে এই যৌন বিষয়টাকে আমরা চাপাই রাখি, গোপন করে রাখার চেষ্টা করি, ফলে সর্বনাশ, সাড়ে সর্বনাশ ঘটে যায়। একটা গানের একটা কলি বলি, তাই না? প্রেম একবারই এসেছিল নীরবে আমারও দুয়ারও প্রান্তে, সে তো হায় মৃদু পায়, জানিনি তো
তা আমি জানতে পারিনি তো তা আমি জানতে পারিনি তো তাই আমি জানতে প্রেম একবারই এসেছিল নীরবে আমারও দুয়ারও প্রান্তে সে তো হায় মৃদু পায়, এই যে সে তো হায় মৃদু পায়, সে তো হায় মৃদু পায়। আমাদের জীবনে ছেলেদের জীবনেও যৌবনকাল আসে, মেয়েদের জীবনেও যৌবনকাল আসে, সে সে যে দরবারই হোক আর ধর্ম বিষয় সে জানুক আর না জানুক, যৌবন তার জীবনে আসবেই আসবে, প্রকৃতির নিয়ম, এটা অলঙ্ঘনীয় অকাট্য নিয়ম, আসবেই আসবে। এখন ওই যে প্রেম এসেছিল নীরবে আমারও দুয়ারও প্রান্ত, হায় হায় হায়। বান্ধবীর সাথে 7-8 বছরের সম্পর্ক, প্রাইমারি স্কুল হাই স্কুলেও বান্ধবীর সাথে লেখাপড়া করা 5 বছর, তারপরে আপনার কলেজ জীবনেও 2 বছর, 7 বছরের বান্ধবী। তো হঠাৎ করে এক বান্ধবী গেছে আর এক বান্ধবীরও বেড়াইতে, যে চল বান্ধবী তোর মা বাবার সাথে পরিচয় করা নিয়ে যায়, করে আসি। তো ওই বান্ধবীকে পরিচয় করাতে গেছে যখন, বান্ধবীর বাড়িতে আর এক বান্ধবী বেড়াতে গেছে, তো ওই বান্ধবীর আর খালাতো ভাই একজন আছে, সে আবার আশেপাশে কলেজে পড়ে, সে করছে কি আকাম করে দিছে, একা পাইছে, লাজুক মেয়ে, কলেজে পড়ে, টকবকে যৌবন, বাস ধরে দিছে করে। ওই যে সন্ধ্যাবেলা বুগন করতে গেছিলাম বেগুন চুরি করতে, পরে দিছে ধরে বেগুন, কাহিনী আছে না, গল্প গান আছে না, ওই যে সন্ধ্যাবেলা বেগুন খেতে গেলাম করতে চুরি, বেগুন আলা অমনি আমায় কইরা দিল ভরি, এটা গান আছে না। তো ওই অন্তি মানে বান্ধবীর বাসিতে গেছে আর বান্ধবীর খালাতো ভাই বেগুন ভরে দিয়েছে। বন্ধুরা শুনতে খারাপ লাগে, আমারও বলতেও খারাপ লাগে আমি জানি, কিন্তু এটা সত্য, চিরসত্য বলতে হবে। তো বান্ধবী তো লজ্জাতে কাউরে বলে না, তো প্রথম মাসে মাসিক বন্ধ হয়ে গেছে, মানে পেটে বাচ্চা চলে আসে। তো কি হলো, মাসিক বন্ধ কেন? ও কোনো কারণে হয়তো না হতে পারে, আচ্ছা দেখি আগামী মাসটা দেখি, পরের মাসেও মাসিক বন্ধ, 2 মাস হয়ে গেছে। তারপরে বান্ধবীর বলতেছে, বান্ধবী রে তোদের বাড়ি যখন বেড়াইতে গেলাম, তো তোর খালাতো ভাই তো সেই বেগুন দিছে আমারে, তো কোষ কি তুই আমার এতদিন বলবি না? বললো না বলি নেই লজ্জাতে বলি না আর কি। হ্যাঁ 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 সর্বনাশ সর্বনাশ, চল 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 ডাক্তারের কাছে যাই। পরে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছে, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে বলে, ডাক্তার সাহেব ওই আমরা তো নতুন, ওখানে তো মানে বলছে আমরা তো নতুন বিয়ে করছি, একটু কায়দা করে বলতে হবে না, বোঝেন না, দুজনই কলেজে পড়ে, ডাক্তার তো শিক্ষিত। তো ডাক্তার বলছে, ডাক্তার আমরা তো নতুন বিবাহ করছি, তো আমরা তো বাচ্চা নিতে চাচ্ছি না, কি করা যায়? বলে নো টেনশন নো টেনশন, আপনি আবার 19 টাকা 50 পয়সা দেন, সরি 1950 টাকা দেন। তো 1950 টাকা দিছে, ডাক্তার 2 টাকার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। কয় টাকার? 2 টাকার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে। তো 2 টাকার হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, পানির সাথে গোলায় বলে যে এটা আপনি একবার খাইলেই শেষ, আপনার কুল্লে খালাস, মানে কুল্লে মাফি আমি বলে না, কুল্লে মাফি মানে আপনার ওই বাচ্চা নষ্ট হয়ে যাবে। ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তার সাহেব। ওই 1950 টাকার সাথে আবার ডাক্তার 200 টাকা বকশিস দিয়েছে, ভালো কথা। তো ওই 2 টাকার হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে বাচ্চা গেছে মরার পরে বয়স কিন্তু 2.5 মাস হয়ে গেছে, কিন্তু পেটের ভিতরে বাচ্চা 2.5 মাস হয়ে গেছে, এখন বাচ্চা বেরোচ্ছে না, ফুটায় ফুটায় রক্ত যায়, ফুটায় ফুটায় রক্ত যায়, ফুটায় ফুটায় রক্ত যায়। তখন সর্বনাশ করছে কি, তখন আবার বান্ধবী বলছে, বান্ধবী যে ওষুধ খাওয়ার পর তো আরও বিপদ হয়ে গেল, রক্ত ভাঙতেছে আমার, যাচ্ছে, আমি কি করব বলতো, উপায়টা কি? তখন বলো চলো আবার ডাক্তারের কাছে। তখন আবার ওই ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব ওষুধ দিয়েছিলেন কিন্তু এখন তো প্রতিদিনই রক্ত যাচ্ছে, কি করা যায়? বললো আপনার বাচ্চা কত ছিল বয়স? তো বললো তো 2.5 মাস 3 মাস হবে। আপনি আগে বলবেন না, আমি তো আপনার 1.5 মাসের ওষুধ দিছিলাম, মানে 1.5 মাস পর্যন্ত আমি ওষুধ দেই, কিন্তু আপনার তো হিসেব করে দেখলাম যে 3 মাস হয়ে গেছে। হায় হায়, বাচ্চা তো বড় হয়ে গেছে, এই জন্য বাচ্চার হাড্ডি গুড্ডি হয়ে গেছে, তো ওই কাটাকুটোর মতো ওই জ্বরের ভিতরে আটকে আছে।
এটাকে আপনাকে ডিএনসি করতে হবে, মানে ডাইলেশন অ্যান্ড কিউরেশন আর কি একটা কথা আছে, যে জরাউকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ ওই ময়লাগুলো পরিষ্কার করে ফেলতে হবে। তারপরে বলো কি করা, বলো এই কাজ তো আর আমি করিনি, আমি তো হোমিওপ্যাথি ডাক্তার, আপনাকে ক্লিনিকে যাইতে হবে। কোন কোন ক্লিনিকে? বাংলাদেশ জাতীয় ক্লিনিকে। বাংলাদেশ জাতীয় ক্লিনিক, কারণ এটা হচ্ছে আমাদের একটা জাতীয় সমস্যা। এই যে যৌন বিষয়ে শিক্ষা না দেওয়াটা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা এবং প্রধানতম সমস্যা। তো আপনাকে একটা জাতীয় ক্লিনিকে যেতে হবে। বলো যে আচ্ছা ওখানে গেলে কীরকম কী খরচ? বলো টাকা লাগবে 30-50 হাজার। তো বলেন কি, এত টাকা তো দেওয়ার মতো নাই, আমার স্বামী তো গরিব মানুষ, এই রিক্সা চালায়, স্বামী তো নাই, ফটাটিং। হ্যাঁ, তাহলে আপনার অন্য একটা ক্লিনিকে পাঠাইছে, এখানে 10,000 টাকা লাগবে। কারণ কি জানেন, একটু লাভ তো করতে হবে। ওই 10,000 টাকা দিয়ে যদি এমআর করে, অর্থাৎ জরাও যদি পরিষ্কার করে, তাহলে ওই 50% পাবে ডাক্তার আর 50% পাবে ক্লিনিকালা। আচ্ছা ঠিক আছে দেন। পরে একটা প্রাইভেট ক্লিনিকে পাঠাইছে, তো ওখানে তো ভালো বড় ডাক্তার তো এগুলো করতে চায় না সহজে। বড় ডাক্তারে এমার্জেন্সি করে না, অর্থাৎ বাচ্চা নষ্ট করে না, তারা বরং নিষেধ করে যে বাচ্চা নষ্ট করে না। তো এখন তো করতে হবে, তো 10,000 করাইছে। কিন্তু যখন জরাউ পরিষ্কার করছে না, জরাউ তো একটা হচ্ছে আপনার এই পাপোশের মতো একটা, মানে কি বলবো, লোমশ, একটা খুবই লাজুক একটা চাদর, বিছনার মতো। এখানে বাচ্চা তৈরি হয় আর বাচ্চা বেরিয়ে আসে, বাচ্চা তৈরি আর বাচ্চা বেরিয়ে আসে। যখন ওই জরাউটা যখন চামচ দিয়ে এভাবে শেষে আনছে না, তখন জরাউর উপরের কিছু দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পরে আরও 2-3 বছর পরে বান্ধব যাক মোটামুটি 10,000 টাকা দেওয়ার পরে বলো যে 2-4 দিন ব্লিডিং হবে, ওটা চিন্তা করেন না, মোটামুটি করলে খালাস, মানে আপনার মোটামুটি এখন আর জরার মধ্যে কোনো বাচ্চা নাই। পরে একটা আল্ট্রাসাউন্ড করলো 800 টাকা দিয়ে, হলো 10,000 হলে 11,000, আর গাড়ি টাড়ি ভাড়াটা দিয়ে মানে 12-14,000 টাকা খরচ হয়ে গেল। তো ছাত্রী মানুষ, কী সর্বনাশ। যাক, যা হয়েছে। এরপরে আপনার ওই 10,000 12,000 টাকা খরচ হয়ে গেল। পরে জরাউ অস করলো, যাকে বলা হয় ডিএনসি। দেখবেন যে আপনার রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন, বা গ্রামে হোক আর শহরে হোক, দেখবেন যে মানে ক্লিনিকে ডিএনসি করা হয়, এমআর করা হয়, এরকম লেখা আছে সারা বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, আর যশোর থেকে খুলনা, বরিশাল, বাগেরহাট, ময়মনসিংহ, জিহানি যান, সিলেট যান, সব জায়গায় লেখা আছে যে ক্লিনিকে ডিএনসি এমআর করা হয়। তো যাই হোক, করার পরে ওই যে জরাউতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সাথে সাথে বাচ্চা নিলে অবশ্য হইতে পারতো, তো কিছুদিন হাজামাজা অবস্থায় ছিল। পরে বছর 3 পরে বান্ধবীর বিয়ে হয়েছে, পরে আর বাচ্চা হয় না। ওই যে প্রথমে বাচ্চা নষ্ট করতে যায়। বন্ধুরা, গল্পটা মজা লাগতেছে, কিন্তু এটা খুবই হৃদয় বিদারক, খুবই বেদনাদায়ক, খুবই সেন্সিটিভ, খুবই কষ্টের একটা কাহিনী। আমার সাথে থাকেন, ভালো লাগবে। আর যদি লজ্জা লাগে তাহলে আপনি কেটে পড়তে পারেন, আমার কোনো আপত্তি নাই, বাজে কোনো কমেন্ট করবেন না। যাক, তারপরে 3-4 বছর পরে বান্ধবীর বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আর বাচ্চা হয় না, আর জীবনে বাচ্চা হলোই না। ওই যে বাচ্চার দানি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বাচ্চার যে দানিটা, যে পাত্রটা, সেই পাত্রটার উপরে আঁচড় লাগছে, তো ওই আঁচড় দিয়ে ওই যে মনে আছে প্রথমে বাচ্চা নষ্ট করেছিল, তো উপরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অর্থাৎ যেমন এই যে আমি একটা চেয়ারে বসছি, বুঝছেন, এই যে দেখেন, এই যে আমি একটা চেয়ারে বসছি, কিন্তু এই দেখেন, এই একটা টুলে আমি বসছি। হ্যাঁ, তো এই টুলটা না থাকলে তো আমাকে এইভাবে বসতে হতো। এই দেখেন, আমাকে এইভাবে বসলে আপনারা দেখতে পারতেন না, এই জন্য আমি একটা টুল নিয়ে একটু সিস্টেম করে বসছি। এই যে, তো মায়ের যে বাচ্চা দানি, যেখানে বাচ্চা তৈরি হবে, সেই জায়গাটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর অন্যান্য পার্টসপাতি ভালো আছে, তার যৌবনকাল, তার কম বয়স, এনার্জেটিক, রূপসী, গুণবতী, এভরিথিং ওকে, বাট জরাউদানিরা সমস্যা। এই সমস্যা আমাদের বাংলাদেশে প্রায় শতকরা 15% মারা বাচ্চা দানে অক্ষম। হ্যাঁ, আর ওই যে বললাম না, একটা মা কিন্তু 10টা, 15টা, 20টা বাচ্চা দিতে পারে, কিন্তু সব বাচ্চা, এমন কোনো মা নাই, এমন কোনো হাফেজ সাহেব, পীর সাহেব, কারি সাহেব, মুফতি, মুহাদ্দিস, হ্যাঁ, ইমাম সাহেব, এমন হাফেজ সাহেব, হ্যাঁ, এমপি সাহেব, এমন কোনো লোক নাই যে তার বউ বড়ি খায় না। একজন নাই, শতকরা 100 ভাগই খায়। কেউ খায় কম আর কেউ খায় বেশি, বুঝছেন?
এখন কথা হচ্ছে যে যেটা 100% যেটা এত দরকারি জিনিস, এই জন্য এই রিপ্রোডাক্টিভ হেলথ, দ্যাট মিন মানে প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্যের উপরে আমাদের দেশে একটা শিক্ষার ব্যবস্থা থাকা একান্ত জরুরি। উন্নত বিশ্বে কিন্তু আছে বন্ধুরা। মনে করেন যে আমেরিকাতে জার্মানিতে যদি একটা মেয়ে, সহজ সরল একটা মেয়ে, তার সাথে যদি কেউ সেক্স করে, মেয়েটা তো বুঝতে পারলো না যে সেক্স করলে পেটে বাচ্চা আসবে, দেখলো তার পেটে বাচ্চা, ওই বাচ্চা নষ্ট করা যাবে না। কারণ তারা জানে, তারা যেহেতু সচেতন জাতি, তারা শিক্ষিত জ্ঞানী জাতি, তারা জানে যে এই বাচ্চাটা যদি নষ্ট করা হয় তখন ওর জরাউতে ক্ষতি হবে এবং পরবর্তীতে ওর লাইফটা নষ্ট হয়ে যেতে পারে। বোঝা গেছে বিষয়টা? এই জন্য উন্নত বিশ্বে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতেও এগুলো আছে, আমাদের বাংলাদেশে আছে, যেমন ব্রেকিং দ্য সাইলেন্স, তারপরে প্ল্যান বাংলাদেশ, তারপরে মেরিস্টপস, তারপরে পিএসটিসি, এই জাতীয় কয়েকটা এনজিও আছে। তারা ওই স্বল্প আকারে মানে অল্প অল্প শিক্ষা দেয়, কিন্তু সারা বাংলাদেশে দিতে হলে তো ব্যাপক খরচের দরকার। কিন্তু আমাদের সরকার কি করছে জানেন? সরকার করছে কি, ওই যে অঙ্কের টিচারের দেশে এই যৌন শিক্ষা করাইতে, এটা হাস্যকর ব্যাপার না? বহুকুবাস একজন অঙ্কের টিচার অথবা একজন ধর্মের টিচার অথবা একজন ভূগোলের টিচারের দেশে যৌন শিক্ষা পড়াইতে, এটা সে ওই টিচার তো জানে না, ওর বাপও জানে না, ওর দাদাও জানে না, তো ও কি কচু শিখাবে? যৌন বিষয় শিখাইতে হলে একজন শরীরবিদ্যা আর লোক লাগবে, একজন নার্স, একজন প্যারামেডিক, একজন ডাক্তার লাগবে। তাও আবার যেন তেন ডাক্তার না, এই যৌন বিষয়ে যে যথেষ্ট জ্ঞান আছে তাকে ডাকতে হবে। বোঝা গেছে যে কি করতে হবে? এবার আমি শুরু করি মূল বিষয়। মনে করেন যে যারা আমার ভিডিও দেখছেন, মেয়েদের যখন পিরিয়ড শুরু হবে, মাসিক শুরু হবে, তখন তারা কয়েক টুকরো কাপড়, ছোটো হোক আর বড় হোক, ছোটো টুকরোই হোক, এই কাপড়গুলো কি করবে? তারা খোলামেলা রোদে শুকাবে। খোলামেলা রোদ, আমার বাইরে কিন্তু রোদ আছে, দেখছেন? খোলামেলা রোদ, প্রচণ্ড রোদ। তো যাই হোক, তো এইভাবে খোলামেলা রোদে কয় মিনিট লাগে শুকাতে? 10 মিনিট। তো খোলামেলা রোদে 5-10 টুকরো কাপড় অথবা 1 টুকরো কাপড়ই শুকানোর পরে ভাঁজ করে রেখে দিল, প্রয়োজন মতো একটু একটু করে সে ব্যবহার করলো। ক্লিয়ার? যদি শুকনা থাকে তো শুকনা জায়গায় কিন্তু জীবাণু আক্রান্ত করবে না, কিন্তু যদি ভিজা থাকে, স্যাঁতসে থাকে, অথবা মনে করেন যে এই যে একটা টুকরো কাপড় আমি একটা বেড়ার ফাঁকে এরকম গুজে রাখলাম, শুকাই গেছে, কিন্তু এই যে ভাঁজের ভিতরে যে রয়ে গেলো, আমার ভিজা রয়ে গেলো বা স্যাঁতসে রয়ে গেলো, না থাকলে তো ভালো। তো সেক্ষেত্রে মেয়েদের নানান ধরনের সমস্যা হতে পারে, জরায়ুর সমস্যা হতে পারে, লাইফও নষ্ট হয়ে যেতে পারে। আমি কিন্তু আগেই বলছি যে শতকরা 85% অথবা 90% মায়েরা এই জরায়ুর সমস্যা আক্রান্ত হয় জীবনের কোনো সময়, আর তার মধ্যেও এই 35% মাদের জরায়ুর স্থায়ী সমস্যা হয়ে যায় এবং জরায়ু কেটে ফেলতে হয়। আবার যদি এই সচেতন থাকে তাহলে কিন্তু আবার এই জরায়ুর ক্যান্সার বা এই জাতীয় জটিল সমস্যা থেকে বাঁচা সম্ভব। হ্যাঁ, এটা সত্য, বেঁচে থাকা সম্ভব। এজন্য দরকার কি? শিক্ষা। সৃষ্টিকর্তা আমাদেরকে একটা লাইব্রেরি দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এই লাইব্রেরির দরজা খুলি না, ডাকনা খুলি না, অর্থাৎ আমাদের বিবেককে কাজে লাগাই না। বুঝছেন? এটা আর কি। তাহলে মেয়েরা যদি বাঁচতে চায় তাহলে ওই যে ন্যাকড়াগুলো, এগুলো ওই যে আপনার খড়ির বেড়া, নাড়ার বেড়া, বেতির বেড়া, বাঁশের বেড়া, চটার বেড়া, টিনের বেড়া, হ্যাঁ, এই সমস্ত জায়গা এই কাপড় চোপড় ঢোকানো যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা ব্যবহার করতে হবে। আর যখন পায়খানার রাস্তা আছে না, পায়খানা রাস্তার জনিপথ কিন্তু বেশি দূরও না, কাছাকাছি। হ্যাঁ, যখন পায়খানার পরে যখন পানি খরচ করবে, অবশ্যই ভালো পানি খরচ করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে অনেক আছে বাঁশ জালের নিচে ডুবা, তারপরে আম গাছের নিচে ডুবা। এই ডুবায় অনেক শ্যাওলা, গুল্ম, ময়লা, ছত্রাক, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া, পোকা মাকড়, হ্যাঁ, ডিম টিম, ব্যাং, সাপ, কুইচা, আবাজাবা ময়লা পানি শুদ্ধ তারা এটা ব্যবহার করে। পরে যৌনাঙ্গের ভিতরে চুলকায় নানা ধরনের ওই যে আপনার কষ ধরতে থাকে বা নানান ধরনের জটিলতার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? অতএব পায়খানার করার পরে যে পানিটা আমরা খরচ করি, সেই পানিটা অবশ্যই টিউবওয়েলের পানি বা কাছাকাছি ভালো পানি হতে হবে। যে ভাই পানি তো আমাদের এলাকায় নাই, টিউবওয়েলও তো নাই, কী করা?
আমি জানি না। তাহলে ওই এলাকা ছেড়ে দেন, ঢাকা শহরে চলে আসেন। কারণ ঢাকা শহরে আপনার মেয়েদের জন্য প্যাড পাওয়া যায়, ন্যাপকিন, স্যানিটারি প্যাড পাওয়া যায়। একটা আছে প্যান্টি, একটা আছে বেল্ট, দুই সিস্টেমের স্যানিটারি প্যাড পাওয়া যায়। অন্তত কম খান আর বেশি খান, ভাত দুটো কম খান, কিন্তু এই স্যানিটারি প্যাড ব্যবহার করেন, তাহলে আপনার আর যৌন সমস্যা কম হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এটা গেল মেয়েদের ব্যাপারে কিছু বললাম, তাই না? তাহলে মেয়েরা মাসিকের সময় যে কাপড়গুলো ব্যবহার করে, সেটা নোংরা ব্যবহার করে, তারা অনেক সমস্যা হয়। তারপরে এই এমার্জেন্সি পিলগুলো যে খাওয়ার নিয়ম আছে, এই যে মানে ফ্যামিলি প্ল্যানিং মেথড অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি যেগুলো ওষুধগুলো আছে, এগুলো ডাক্তারের কাছ থেকে ভালো করে সাজেশন নিয়ে সঠিক নিয়মে খাইতে হবে, স্বল্প মাত্রা। এই যে আপনার ফেমিকন, নডের 28, ওভাস্টার গোল্ড বা সুকি, এই জাতীয় ওষুধ খাইলে কোনো সমস্যা নেই, এটা স্বল্প মাত্রা, তো প্রতিদিন 8টা করে খাইতে হয়। কিন্তু এমার্জেন্সি পিল খাওয়ার বেলা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া অনেকে বহু এই ওষুধ খায়, তাদের জরাউতে নিশ্চিত, শতভাগ নিশ্চিত তাদের জরায়ু পচে যাবে, জরায়ুতে ক্যান্সার হবে এবং লাইফ নষ্ট হয়ে যাবে। অতএব ভালো একজন ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা এমার্জেন্সি পিল ব্যবহার করবেন। অথবা যদি বাচ্চা ভিতরে কয় মাস, 2 মাস না 3 মাস না 4 মাস, এটা একটা পরীক্ষা করবেন। অনেক সময় দেখা গেলো যে বাড়ি বহু দূর, বরিশাল, যশোর, খুলনা, ময়মনসিংহ, সেখান থেকে ঢাকা ক্লিনিকে আইসে ডিএনসি করার লেগে অনেক মানুষ মারা গেছে। আমি জানি যে ওই করোনার ওই সময় ঢাকাতে আসছে ডিএনসি করার লেগে, মারা গেছে, মেয়েটা মারা গেছে, অবিবাহিত মেয়ে মারা গেছে। মারা যাওয়ার পরে তারে নিয়ে যাচ্ছিল আপনার আরিসা দৌলতদিনা, সরি আপনার ওই ওটা কী জানি বলে, ওই যে আরে মুন্সিগঞ্জের ওই ঘাট দিয়ে যাচ্ছিল আর কি, বরিশাল যাবে। তো লাশটা পচে গেছে। দেখেন, একটা নিষ্পাপ ফুলের মতো পবিত্র একটা মানুষ, একটা মেয়ে, সে তার জীবনটা চলে গেল। এরকমটি হাজার মেয়েরা চলে যাচ্ছে, তার সংখ্যা আবার কেমন। বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হবে, হ্যাঁ, মাইন্ড করে না, ঠিক আছে? আমাদের এই বাংলাদেশে বাংলাদেশ সরকারের হিসেব মতে প্রতি বছর কমপক্ষে 15 লক্ষ, ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড, অর্থাৎ 3 মিলিয়ন অ্যাবর্শন আর গোয়িং অর হ্যাপেন। প্রতি বছর কমপক্ষে 3 মিলিয়ন বলছি না, মানে 30 লক্ষ, হ্যাঁ 30 লক্ষ এই বাচ্চাগুলো নষ্ট করা হয়। বলেন কি, প্রতি বছর 30 লক্ষ ভ্রূণ হত্যা করা হয়? হ্যাঁ, তার চেয়ে বেশি হত্যা করা হয়। আপনি জানেন না, তাই জানেন না। এমনকি তার চেয়ে বেশি ভ্রূণ হত্যা করা হয়। ওই যে আইপি, লেমকন, নরম্যান, গাইনোকোসিস, মুড়ির মতো বিক্রি হয়, মুড়ির মতো বিক্রি। এর আগে এটা হচ্ছে আপনার 2004 সালে ঘটনা বলি। 2004-06 সালে প্রথম বাংলাদেশে একটা ট্যাবলেট বেরোয়ছিল, একো হার্বাল, যে আর নয় বারবার, মাসে মাত্র একবার, মানে আর নয় প্রতিদিন, মাসে মাত্র একদিন, মানে ওই যে একো হার্বাল ট্যাবলেটটা খেলে পারে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এই ট্যাবলেট খাওয়াতে কোনো কাজ হতো না। এই যে একো হার্বাল যে লোকটা এই বের করছিল বাংলাদেশে, ওনার নাম আলম সাহেব। উনি কিন্তু একটা দুষ্ট লোক, উনি জেল খাটা মানুষ, অনেক মামলার আসামি। ওনার সম্ভবত বাংলাদেশের নিউ মার্কেটে একটা দোকান ছিল, হোমিওপ্যাথির দোকান ছিল, যতটা আমার মনে আছে, অনেক মনে নাই, কারণ এখন তো 2026 সাল। তো এখনও 2026 সাল, তো 2004 আরও অনেক আগের ঘটনা, 2004 সালে ঘটনা। তো উনি একো হার্বাল বের করার কারণে উনি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে, মানে এত বেশি বিক্রি হতো। কিন্তু লোকে বলতো যে ভাই আমি খাইছি, কিন্তু কোনো কাজ হয় নাই। ডাক্তাররা ধমক দিত, হয় কী ওষুধ দিচ্ছেন, এগুলো খাইলে রোগের কোনো কাজ হয় না, বকাঝকা করে। এই তারপরে আস্তে আস্তে স্কোয়ার কোম্পানি, তারপরে ইনসেপ্টা কোম্পানি, তারপরে রেডিয়েন্ট কোম্পানি, এই ধরনের ভালো ভালো কোম্পানিরা পরে যে ওষুধগুলো বের করছে, এগুলো মোটামুটি মানসম্পন্ন। তবে এই একটা ট্যাবলেট খাওয়ার কারণে আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু। অতএব এগুলো খুব সতর্কতার সাথে খাবেন। এবং যারা ইয়াং
ল্যাড ও লার্স, অর্থাৎ পুরুষ কিংবা মহিলা, মেল আর ফিমেল, তারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন। তাহলে আমাদের ওই যে বলছিলাম যে মানে ইয়ুথ ইজ দ্য গোল্ডেন সিজন লাইফ, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় এই যৌবনকাল। এই যৌবনকালটায় যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আর জীবনের কী মূল্য রইল? অর্থহীন হয়ে গেল না? অর্থহীন হয়ে গেল। এই জন্য মেয়েরা সাবধান থাকবেন। মেয়েদের সমস্যা বেশি হয়, কারণ একজন ছেলে একটু মজা করে পালাই চলে গেল, তারা ধরতে পারবেন না। আর আমাদের দেশে তো বিচার হয় না। আমাদের দেশে কোনো বিচার আছে না, এটা হচ্ছে কি অনাচারী, অত্যাচারী, জালেমদের রাষ্ট্র। হ্যাঁ, কারণ কোরআনে যাই আমি, কোরআনের সূরা মায়েদার 40, 44, 48 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা দেয় না তারাই কাফের, তারাই মুশরিক, তারাই বেঈমান, তারাই ভণ্ড, তারাই প্রতারক, তারাই অসুচি আর কি। এটা কোরআনের কথা। তো আমাদের দেশে মুখে মুখে ইসলাম পালন করলেও বাস্তবে দেশের কোনো ইসলাম নাই, শুধাই ভুয়া, একদম ভুয়াভাবে চলতেছে। তার বাস্তব প্রমাণ, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। তার মানে কি, দেখতে পেলে কেউ শুনতে চায় না। সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে, যদিও ক্ষুদ্র একটা দেশ, আমাদের এই বাংলাদেশে প্রতিদিন বাংলাদেশ সরকারের হিসাব মতে 12 জন 14 জন লোক খুন হচ্ছে, কিন্তু একটা লোকেরও ফাঁসি হয় না। এমনকি এক সপ্তাহ, এক মাসে একটা লোকের ফাঁসি হয়। তার মানে কি, এদেশে কোনো বিচার নাই। আপনি বিচার নিয়ে যদি আপনি কোর্টে যান, মোহরি টাকা নেবে, পিসকার টাকা নেবে, উকিল টাকা নেবে, বিচারক টাকা নেবে, কিন্তু আপনি বিচার পাবেন না। এটা অনাচারী রাষ্ট্র। এই জন্য এদেশের পর ক্ষুধার গজব আছে। এই যে হাসিনা যেমন পালাইছে, দুদিন পরে দেখবেন তারেক জিয়াও পালাচ্ছে, এর আগে এরশাদ সাহেব পালাইছে, এভাবে যারাই আসবে তারাই পালাবে। হ্যাঁ, এটা ক্ষুধার গজব। এটা আল্লাহ থেকে এগুলো, মানে উপর থেকে এগুলো নাজিল হয়, গজবগুলো নাজিল হয়, ঠিক আছে। তবে এই নাজিল বন্ধ হবে যদি মানুষ শিক্ষিত হয়, মানুষ সচেতন হয়, তাহলে এই গজব নাজিল হবে। বুঝছেন? কত প্রাণ, কত সুন্দর সুন্দর প্রাণ অকালে ঝরে যাচ্ছে। মনে করেন যে একটা মেয়ে মাঠে গেছে গরু বাঁধতে, অথবা মামা বাড়ি যাচ্ছে, খালা বাড়ি যাচ্ছে, ধৈর্যা দিছে, ভৈরা দিছে, কইরা। হ্যাঁ, এগুলো ওই যে পাট খেতে বেশি হয়, পাট খেতে, তারপরে ভুট্টা খেতে, কলা খেতে, তারপরে আপনার ধানের খেতে, কলার খেতে, হ্যাঁ, শস্য খেতে, হ্যাঁ, গ্যান্ডারের খেতে, এই সমস্ত আকাম মানে কড়াকড়ি সেক্স বেশি হয়। প্রায় দেখবেন যে সেক্স করে গাজীপুরের শালবনের ভিতরে এই 9 বছরের বাচ্চা, 9 বছর বাচ্চার কি কোনো স্বাদ হয়? তার শরীরে কোনো স্বাদ আছে, গন্ধ আছে? বলেন, মাটির গন্ধ। তার শরীরে মাটির গন্ধ, এখনও গোলাপের গন্ধ আসে নাই। একটা মেয়ের বয়স কত? 8 বছর। এই তো দেখলাম 2 দিন আগে বোধহয় ময়মনসিংহে একটা মেয়েরে 9 বছরে মেরে ফেলছে। তারও মাসখানেক আগে দেখলাম যে গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাংখাসটা বলছে লোহাগাড়ার ভিতরে, যশোরের লোহাগাড়ার ভিতরে পড়ছে। ওই মেয়েটাকে, ইয়েস আমি সঠিক বলছি, গোপালগঞ্জের ঘটনা। এই মেয়েটার বাড়ি হচ্ছে আপনার পাংখাসর, অর্থাৎ যশোর জেলার লোহাগাড়া থানার ইতনিয়া ইউনিয়নের হলো পাঙ্কাসর। তো ওই মেয়েটাকে নদী পার করে নিয়ে গেছে তারাইল। এই তারাইলটা অর্থাৎ ওই যে পরিচালক কাজী হায়াতের যে গ্রাম, ওই গ্রামে ধর্ষণ করে তারে মেরে ফেলেছে। মাত্র 13 বছর বয়স। এই 13 বছর বয়স, 8 বছর বয়স, 7 বছর বয়স, এগুলো করে কারা জানেন? আমাদের এই মাদ্রাসার বেশি বেশি আলেমরা এইগুলো বেশি করে। এবং আলেমরা এই ধর্ষণ করার আগে কী করে জানেন? ওদেরকে কোরআন শরীফ হাতে দেয়। কোরআন শরীফ ধরো মামনি, কোরআন শরীফটা ধরো, ধরছে, তোমার সাথে আমি এখন লাগালাগি করব, কড়াকড়ি করব, সেক্স করব, ধর্ষণ করব তোমাকে, তুমি কেউ কি বলবা না? বলবা না? বলবো না। আপনি আপনার উস্তাদ মানুষ না? তোমার আমি স্বর্গে নিয়ে যাব, অর্থাৎ জান্নাতে নিয়ে যাব, তুমি আমার সাথে সেক্স করো। আমার বউ থাকে বহু দূরে, আমি অনেক কষ্ট করি, হ্যাঁ, অনেক যন্ত্রণা, তুমি আমার সাথে মিলন করো, তোমারে আমি জান্নাতে নিয়ে দেবো। কেউকে বলবা না? কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে, আসো আমার রুমে আসো, আমার খাস রুমে নাও। পরে এই হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব কী করে? খাস রুমে নিয়ে গেল। খাস রুমে নিয়ে যাওয়ার পরে যখন আকাম করতেছিল তখন একটা চিৎকার দিছে, ও মারে গেছি রে বাসি রে। কে? তখন তার যার বান্ধবীরা তারা টের পেয়ে গেছে যে আয়সারে কী জানি একটা করছে। পরে ওরা বাড়ি যেয়ে বলছে যে আয়সারে এইভাবে হুজুর কী জানি করছে খাটের পর নিয়ে। তখন আয়সা কী হয়েছে? বলে হুজুর আমারে মোলাকাত করাইছে, ঈদ মুবারক করাইছে।
তখন এরকম ঘটনা প্রায়ই ঘটে দেখবেন, হ্যাঁ। তবে যেহেতু মাদ্রাসার ভিতরে সিসি ক্যামেরা নাই, তারপরে অ্যান্ড্রয়েড মোবাইল ছাত্ররা ব্যবহার করে না। আর যদি কোনো ছাত্র মোবাইল ব্যবহার করেও, তাহলে হুজুর ওই ট্রাঙ্ক খুঁজে খুঁজে, বাক্স খুঁজে খুঁজে মোবাইল আইনে হাতুড়ি দিয়ে বাড়োয় ভেঙে ফেলায়। আমি দেখছি হাতুড়ি দিয়ে মোবাইল ভেঙে ফেলায়। এই মানে হুজুরা এই মানে বিজ্ঞানের শত্রু, তো বেশিরভাগ হুজুর বিজ্ঞানের শত্রু, সবাই না আর কি। তো তারা এই সিসি ক্যামেরা, তারপরে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলো দেখতে পারে না, চোখে দেখলে তাদের কষ্ট হয়। তো ওই হাতুড়ি দিয়ে দেখছি, দেখবেন যে হাতুড়ি দিয়ে মোবাইল, এই কার কার মোবাইল আছে সব বের করো। তো বললো হুজুর ওই মফিজের একটা মোবাইল আছে ওই ট্রাঙে, বের করে আনো। আনার পরে ভাঙো হাতুড়ি দিয়ে, ইটের পর রাখে ভাঙিয়ে ফেলেছে, শেষ। এই জন্য এই মাদ্রাসায় যে আকামগুলো করে হুজুরা, এটা প্রকাশ পায় না। বন্ধুরা মাইন্ড করে না, ঠিক আছে? সব হুজুরের কথা বলছি না, কিন্তু যারা ভালো তারা তো দেবতা, তারা তো জান্নাতে যাবে। যে সমস্ত আলেম, ভালো আলেম, তারাই তো জান্নাতে যাবে, তাদের জান্নাতে তাদের জন্য। কিন্তু এই ধর্মের নামে যারা ধোঁকাবাজি করে, তাদের পরিণতি হবে খারাপ। আচ্ছা, তাহলে মেয়েদের পার্ট আপ গেল, তাই না? এর জন্য মেয়েরা সাবধান থাকবেন। তারা কোনো দুষ্ট ছেলের ছলনায় পড়বেন না। কারো ওই ফিরি ফিরি চানাচুর, চকলেট, তারপরে বরফি, হ্যাঁ, মিষ্টি, এগুলো খাবেন না। আর কারো ছলনায় আপনারা একা একা কারো সাথে সিনেমা হলে যাবেন না, ওই যাত্রা প্যান্ডেলে যাবেন না, গেলে পরে আপনার লাইফ নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? যাই হোক, এবার আসেন ছেলেদের ব্যাপারে। ছেলেরা তো আরও অ্যাডভান্স। ছেলেরা কি দেখে জানেন? মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। মাঝে মাঝে একটা খবর দেখবেন যে মা বাপরে কইছে আমার একটা মোবাইল কিনে দাও। বলো বাবা টাকা তো নাই। টাকা নাই, দিবি না টাকা? দেখ গলায় দড়ি নিয়ে মরে গেছে। তোর মোবাইল যদি নাই দেখতে পারলাম জীবনে, অ্যান্ড্রয়েড সেট, তাহলে জীবনের কী মূল্য আছে? আছে না? এই মোবাইলে ওই যে ব্লুটুথ, যেখানে একেবারে রাশিয়ান মেয়ে, ইরানিয়ান মেয়ে, সৌদি মেয়ে, ওগুলো না দেখলে ঘুমই হয় না। এখন কথা হচ্ছে যে এই সেক্সটা কিন্তু 60% মেন্টালি ব্যাপার, মনের ব্যাপার। এই সেক্স দেখতে দেখতে আপনার কিন্তু যৌবন কিন্তু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু ব্যাটারি যেমন চার্জ থাকে না, মনে করেন যে এই যে মোবাইলের ভিতরে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা কিন্তু একদম নতুনের মতো আছে, কিন্তু চার্জ শেষ। আমার এই মোবাইলও ডিস্টার্ব দিচ্ছে, যদিও স্যামসাং সেট, এটাও ডিস্টার্ব দিচ্ছে। ব্যাটারি দুর্বল হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে। কত 1200 টাকা না 1000 নেয় শুনছি আর কি। ও না, 550 টাকা চাইছিল পাইকারি দোকানে, 550 চাইছে। আর সেটিং করতে কত লাগবে আমি জানি না আর কি। যাক, তো ঠিক আছে। এই যৌবনটা হচ্ছে ব্যাটারির চার্জের মতো। আপনি যখন নেকেট ছবি দেখবেন, আস্তে আস্তে আপনার শরীর গরম হবে, উত্তেজিত হবে, রক্ত গরম হবে, আপনার লিঙ্গ উত্থিত হবে। তারপরে শুক্রবীজ, অর্থাৎ আমাদের ছেলেদের প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে। এই যে ছেলেদের প্রস্রাবের থলির দুই পাশে দুটো থলি থাকে, এইভাবে পাতার মতো, যেটাকে বলে আপনার সেমিলার ভেসিকল। এটা হলো মেডিকেলের ভাষা। যারা ডাক্তার, যারা সায়েন্সের ছাত্র না, সায়েন্সের ছাত্র বলতে পারবে না, যারা মেডিকেলের ছাত্র তারা এটা জানবে যে সেমিলার ভেসিকল বলে। এটা মানে বীর্যথলি। এই বীর্য কিন্তু সন্তান উৎপাদন হয় না, এটা হচ্ছে তেলের মতো। আর পুরুষের যে অন্ডকোষ আছে না দুইটা, এই দেখেন দুইটা, এই যে এক থোকায় দুইটা বেশি দেখা যায়, এই যে যদিও অনেকে হাসে, এই যে অন্ডকোষের মধ্যে দুটো বিসি, যে এই অন্ডকোষের ভিতরে কিন্তু শুক্রকীট তৈরি হয় মাত্র 5%। অর্থাৎ যে পরিমাণ একজন পুরুষের যে পরিমাণ বীর্য আউট হয়, তার 95% হচ্ছে আপনার বীর্য, আর 5% মাত্র শুক্রকীট। আবার এই 5%-এর ভিতরে কোটি কোটি বীজ থাকে, অর্থাৎ 40 কোটি, 60 কোটি, 80 কোটি, 100 কোটি শুক্রকীট থাকে। ওরে বাপ রে বাপ! তো এইখান থেকে আমাদের জীবনের শুরু হয়ে যায়। যখন বীর্য আউট হয় তখন শুক্রকীটগুলো কিলবিল করে দেখবেন এরমতি, হ্যাঁ, ওই ইসের মতো, জোকের মতো বে 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 কিলবিল করে 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 মায়ের যে জরাউতে যে ডিম্ব, ওই ডিম্বর মধ্যে যাওয়ার জন্য ছোটাছুটি করে, দৌড়দৌড়ি শুরু হয়ে যায়, পাল্লা শুরু হয়ে যায়। এর বদলে মায়ের যে ডিম্বের ভিতরে মাত্র চেয়ার থাকে একটা,
যেমন, তাই না? তো যখন একটা মাত্র শুক্রকীট ওর ভিতরে ঢুকে যায় তখন গড গিফট অর্থাৎ আল্লাহ প্রদত্ত দরজাটা বন্ধ হয়ে যায়, আর দ্বিতীয়টা যাইতে পারে না। আর যদি হঠাৎ করে যদি দুইটে ঢুকে যায় তখন সেটা যমজ বাচ্চা হয়। এটা সাধারণত কমই হয়, অ্যাক্সিডেন্টলি হয় আর কি। যাক, এই এখন কথা হচ্ছে যে এই মোবাইল দেখার কারণে আপনার ব্রেনে কাজ করবে, ব্রেন উত্তেজিত হবে, ব্রেনের কারণে আপনার রক্ত উত্তেজিত হবে, রক্ত উত্তেজিত হলে পরে আপনার শুক্রাশয় অর্থাৎ শুক্রথলিতে আর বীর্যথলিতে জমা হবে। এখন কথা হচ্ছে যে মনে করেন যে বীর্যটা তো সাই করে বের হয়ে যায়, তাই না? বীর্যটা এবার সিটে বেরোয় যায়, তাই তো? সেক্স করার সময় বীর্যটা সিটে বেরোয় যায়। এখন আপনি তো আর ওইটা সিটে বের করছেন না, আপনি মোবাইল দেখছেন, মোবাইল দেখার পরে আপনার লিঙ্গ উত্থিত হচ্ছে, আপনার অন্ডকোষে বিষ অর্থাৎ শুক্রকীট তৈরি হচ্ছে এবং অন্ডকোষটা টাস টাস করতে টান টান ঠাস ঠাস করতেছে। এই দেখেন, এই যে এইটার মতো একেবারে এরকম শক্ত কিন্তু তো আপনার অন্ডকোষটা টাস টাস করতেছে, যেন ফেটে বেরোয় যাবে, কিন্তু আপনি তো বীর্য আউট করেন নাই। তারপরে রাত ভোরে টাটাবে, চিল্লাবে, ব্যথা করবে, চিনচিন করবে, জিনজিন করবে। আপনার যে শুক্রবাহী নালী, যেটা শুক্র বা বীর্যবাহী যে নালীগুলো আছে, ওটা চিনচিন করবে, জিনজিন করবে। তারপরে কি হবে, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করতে যাবেন তখন দেখবেন যে পায়খানা করার আগে লালার মতো, বিজলের মতো ওই শুক্র বা বীর্য ঝরে যাচ্ছে, অথবা চুনের পানির মতো। এইভাবে কিছুদিন চলতে থাকলে আপনার যৌবন কাল শেষ। কারণ ওই যে আপনার যে প্যানিস মানে কি লিঙ্গের ভিতরে যে প্যানাইল টিস্যুগুলো আছে, যে মানে স্নায়ুতন্ত্রগুলো আছে, সূক্ষ্ম সুতা চুলের চাইতে চিকন সূক্ষ্ম যে নালাগুলো আছে, ওই নালাগুলো রক্তের চাপে চাপে ওটা স্ফীত হয়ে যায়, বড় হয়ে যায়, ঢিল হয়ে যায়। তখন আগে আপনার লিঙ্গটা থাকতো এইভাবে, তারপরে 2-3 বছর পরে হয়েছে এইভাবে, 6 বছর পরে এইভাবে, 9 বছর পরে এইভাবে, 12 বছর পরে এইভাবে, পরে আর স্টার্ট নেয় না। পরে আপনি বিয়ে করলেন, বিয়ে করার পরে বউর কাছে খালি গোল খান, আর বউতে তো চিল্লাফাল্লা করে, বলে চাপ, আমি পারি না, তা কী করবো, তুই পারলে আরেকজনের কাছে যা। এই শুরু হয়ে গেল সংসারে অশান্তি। ঠিক আছে, এই জন্য এবার মূল কথা আসি বন্ধুরা, ভিডিও তো অনেক বড় হয়ে গেছে 42। এখন মূল কথা আসি, বাঙালির শতকরা 98% যৌবন বাথরুমে শেষ হয়ে যায় এই নির্বুদ্ধিতার কারণে, অজ্ঞানতার কারণে। আমার কিছু করার নাই, আমার নৈতিক দায়িত্বের অংশ হিসাবে আমি আপনাদেরকে বললাম, যদিও শুনতে লজ্জা লাগতেছে। হ্যাঁ, লজ্জা লাগলে কিছু করার নাই, যা সত্য সেটা বলতে হবে। আর আমি তো ওয়াদা করেছি সত্য কথা বলে যাব যে কয়দিন বাঁচি। তাহলে আমাদের দেশে শতকরা 98 থেকে 99টা ছেলে কী করে, হস্তমৈথুন করে। হস্তমৈথুন করে এই সাগর কলার মতো লিঙ্গটাকে পুরা বেগুনের মতো করে ফেলায়। কি দেব দেখাবো বন্ধুরা, এই দেখেন, ভালোই হয়েছে। এই সবেদাটা আমার নাকের কাছে ঝুলে আছে, দেখেন, দেখা যায় এই সবেদাটা, এই দেখেন, এই সবেদাটা দেখেন, দেখা যাচ্ছে কিনা আমি জানি না ঠিক। এই সবেদাটা দেখেন, এটা পুরা বেগুনের মতো হয়ে গেছে না? এই যে দেখেন, ফেটে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই সবেদাটা দেখেন, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এই যে দেখছেন, এই সবেটা দেখেন, আমি এটাও দেখাই একসাথে কম্পেয়ার করলে ভালো হবে। এই যে দেখা যাচ্ছে না, বুঝছি না, আলো তো প্রচণ্ড আলো, বুঝছেন? এই যে দেখেন, এই যে দেখছেন, এইটা হচ্ছে পুরা বেগুনের মতো হয়ে গেছে, আর এটা হচ্ছে এখন কথা হচ্ছে বিদেশিরা কিন্তু এতটা বোকা না, ওরা প্রপার ওয়েতে ইউজ করে, এজন্য ওদের লিঙ্গটা নষ্ট হয় না। আর আপনি যখন হাটে, মাঠে, ঘাটে, রাস্তায়, অলিতে গলিতে, আনাচে কানাচে চলবেন, তাহলে দেখবেন যে এক ধরনের লোকেরা বাজিকরণ ওষুধ বিক্রি করে, যে আমার এই ওষুধ খেলে 80 বছরের বুড়ো 24 বছরের যুবকের ন্যায় শক্তিশালী হয়ে যাবে, আসুন আমার এক ফাইল একবার খেয়ে দেখুন, বলে না? বলে তো
কি বলতে গেছিলাম ভুলে গেছি, এত 1 ঘন্টা ধরে চিল্লাইছি, সকালেও চিল্লাইছি। ও যেটা বলছিলাম যে বিদেশিরা কিন্তু অতটা বোকা না, তারা কিন্তু এই লিঙ্গটাকে প্রপার ওয়েতে ইউজ করে। ও ও এবার মনে পড়ছে বন্ধুরা, ওই যে বললাম না যে আমার এই বাজিকরণ ওষুধ খেলে 80 বছরের যুবক কিংবা 90 বছরের যুবকও যদি আমার এই 1 ফাইল হালুয়া সেবন করে, তাহলে সে 24 বছরের যুবকের ন্যায় ইয়াং হয়ে যাবে। ভুলে যাচ্ছি কথাটা, কি জানি কথাটা বলতে চাচ্ছিলাম। না, ভালো একটা দরকারি কথা মনে পড়ছিল, ভুলে গেলাম। যাক, তো আমাদের বাংলাদেশের ছেলেরা এগুলো করে, আর বিদেশি ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, কিন্তু তারা কিন্তু এভাবে তারা হস্তমৈথুন করে তাদের লিঙ্গটাকে সর্বনাশ করে না। তবে মনে করেন যে বিশেষ বিশেষ সময় অনেক সময় হস্তমৈথুন করলে তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু আমি দেখছি, আমি যেহেতু একজন টিচার ছিলাম, আমি 18 বছর মেডিকেল লাইনে কাজ করছি, তো তাও রেবর্টিক হেল্পার একজন শিক্ষক হিসেবে কাজ করছি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমি এই হাত দিয়ে গ্লাভস পরে লক্ষ লক্ষ সোনা আমি দেখছি, সোনা মানে লিঙ্গ আমি দেখছি সারা বাংলাদেশে। তো আমি যথেষ্ট জানি বলেই কথাগুলো বললাম। তো ওই যে আপনার যেটা বলছিলাম যে সাগর কলার মতো লিঙ্গটাকে পুরা বেগুনের মতো করে ফেলায়, ফলে ওই যে টিস্যুগুলো, যে প্যানেল টিস্যুগুলো, মানে প্যানিসের যে টিস্যুগুলো ওটা নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। লিঙ্গটা মূলত আপনার খাড়া হয়ে ভূমিকম্পের মতো করবে, টক 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 করবে, ঠিক আছে? এরম ছিল প্রথম দিকে, এভাবে ঠক ঠক করবে, কিন্তু আস্তে আস্তে যখন টিস্যুগুলো ছিঁড়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন কি খালি জ্বলে, দেন না ওই যে মির্গির ব্যায়ামের মতো ওরকম জ্বলে, মানে লিঙ্গটা আর আগের মতো শক্ত হয় না, বীর্যটা ধরে রাখতে পারে না, সে নিজেও শান্তি পায় না, তার যে সাথী সঙ্গী তাহলে তাকেও কি শান্তি দিতে পারে না। এটা হচ্ছে আমাদের যৌবন। এজন্য বাঙালির যৌবনকালটা বেশিরভাগই বাথরুমে চলে যায়। আর পোলাপানটা কী করে জানেন, ওই যে মোবাইল দেখে, মোবাইল দেখার পরে যখন এখন ওই যে রাশিয়ার মেয়েরা অনেক সুন্দরী, আর ওরা মানে ওদের যে বেশ্যা বলে, বেশ্যার রাশিয়ান শব্দ হচ্ছে নাতাশা মানে পতিতা বা বেশ্যা। তো রাশিয়াদের মতো এত সুন্দরী পৃথিবীতে খুব কম আছে। এরা কিন্তু বিভিন্ন জায়গা যায়, তারা করে সেক্স বিক্রি করে আর কি, পতিতাবৃত্তি করে। ওই রাশিয়ান মেয়ে তো বাঙালি কপালে জীবনে জুটবে না, তাই না? তো দেখার পরে ওই দেখেই শান্তি। দেখার পরে যখন শুক্রবীর্যগুলো যখন আপনার অন্ডকোষে জমে, তখন কি করবে, ওই যে যন্ত্রণা টনটন করা শুরু করে, লিঙ্গ আপনার অন্ডকোষটা টনটন করে, চিনচিন করে, ঝিনঝিন করে, ব্যথা করে, তখন ওই সর্ষের তেল, সয়াবিন তেল, নারকেল তেল, কেরোসিন তেল, ভ্যাজলিন, তারপরে আপনার কি বলে ওটারে, লোশন, তারপরে জেলি তো নাই, জেলি পাবে কই, জেলি তো রাখে না। এইগুলো নিয়ে কি করে বাথরুমে যেয়ে হস্তমৈথুন করে আসে, ফলে লিঙ্গটা কি হয়, নিস্তেজ হয়ে যায়। এই হলো বাঙালির, এটা প্রমাণিত সত্য। আপনারা যদি দলিল চান, আমি যে কথাগুলো বললাম, যদি আপনার দলিল চান, আমার কাছে দলিল আছে, যথেষ্ট দলিল আছে। হ্যাঁ, যেহেতু আমার প্র্যাকটিক্যাল জীবনে আমার প্রায় আমার মনে হয় যে প্রায় ডজন 2 সার্টিফিকেট আছে, আমার দুই ডজন সার্টিফিকেট আছে। আমি যে রিপ্রোডাক্টিভ হেল্পের আমি যে ট্রেনিং পাইছি, তারপরে কাউন্সিলিংয়ের পর যে ট্রেনিং পাইছি, এগুলো আমার কাছে দলিল আছে না, দলিল আছে। আপনারা মনে করেন না যেগুলো আমি কিস্সা বানাই বলছি, তা মনে করেন না কেউ, ঠিক আছে? আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে আমি আমার নৈতিক দায়িত্বের অংশ থেকে বললাম। তো এই ছেলেদের যৌবনকালটা এভাবে চলে যায়। আর দ্বিতীয় একটা কারণ আছে, দেখবে যে নেশা করে, আমাদের দেশে কিন্তু নেশাগ্রস্ত যথেষ্ট বেশি, বিশেষ করে ঢাকার কেরানীগঞ্জ, তারপর পুরন ঢাকায় আপনার বিশেষ করে বাড়িওয়ালা, গার্মেন্টসওয়ালা, বড় লোকের ছেলেপেলেরা কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, টাকার গরমে নষ্ট হয়ে যায়। আবার শুনতে চান, শোনেন, বেশিরভাগ টাকাওয়ালার ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায় বেশি। যাদের গার্মেন্টস আছে,
মিল ফ্যাক্টরি আছে, বড় বড় ব্যবসা আছে, তাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যায় বেশি। তার বাস্তব প্রমাণ টাকা আছে, টাকা নিয়ে তারা চলে যায় সেক্স করতে। তো যেহেতু হোটেলে যে সমস্ত মেয়েরা থাকে তারা তো অনিরাপদ, তাদের সাথে অনিরাপদভাবে সেক্স করলে তাদের কি হয় বলি, শোনেন ভালো করে শুনে রাখেন, কিন্তু বারবার বলা যাবে না। সিফিলিস, গনোরিয়া, হারপিস, স্যানক্রয়েড, ক্লামাইডিয়া, HIV, এইড, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এই ধরনের আরও অনেক যৌন রোগ হয়। এত নাম তো আর মুখস্থ করা সম্ভব না, আমার মনে নাই আর কি। তো এগুলো যৌন রোগ, এগুলো ডাক্তাররা বুঝবে। যদি কেউ ডাক্তার আমার এই ভিডিও দেখে থাকে তাহলে হয়তো সে বুঝবে, তাহলে অন্য লোকে বুঝবে না। এই ধরনের যৌন রোগগুলো হয়। মনে করেন যে প্রথমে আপনার লিঙ্গে কিটকিট করে কামড় দেবে, তারপরে আপনার সাদা পানির মতো বা পুজের মতো বের হবে, এভাবে বেরোয় আপনার যৌবনকাল শেষ হয়ে যাবে। ঠিক আছে, এগুলো সাধারণত নেশাখোর, যারা নেশা করে না, নেশা কিন্তু প্রচুর নেশাখোর আছে পুরন ঢাকায়, কেরানীগঞ্জে, তারপরে আপনার পুরন ঢাকা বলতে আপনার যেমন ওই যে আপনার গুলিস্তান, তারপরে আপনার মতিঝিল, তারপরে আপনার যাত্রাবাড়ি, সায়দাবাদ, তারপরে আপনার লালবাগ, জনসন রোড, তারপরে আপনার কোন জায়গা বলবো আমি, আমলিগোলা, জেনশা রোড, কালনগর, কামরাঙ্গীরচর, এই সমস্ত সাইডে দেখবেন যারা টাকাওয়ালা বেশি তাদের ছেলেমেয়ে নষ্ট হয়ে যায়। এগুলো পাইছেন কোথায়? আমি ওই যে নয়াবাজার জুম্মন কমিটি সেন্টারের দুই পাশে দুটো সেন্টার আছে, সেখানে আমরা রুগী দেখছি। তারপরে খ্রিস্টান কবরস্থানের কাছে রুগী দেখছি। তারপরে নারায়ণগঞ্জ শিব মার্কেট, চাষাড়া, তারপরে রসুলপুর, ধুলাইখাল, তারপরে ময়মনসিংহ ছোটো বাজার, বড় বাজার থেকে শুরু করে মানে সারা বাংলাদেশে অসংখ্য রুগী দেখছি। তো লাখ লাখ রুগী দেখছি, আমি যথেষ্ট জানি। এবং আমি একটা বইও লিখছিলাম 2009 সালে, আমি এই প্রজনন স্বাস্থ্যের একটা বই লিখছিলাম যে যৌবনকে ধ্বংস থেকে রক্ষা এবং সুস্থ থাকার সহজ উপায়, একটা বই লিখছিলাম। কিন্তু এই বইগুলো আমি 300-400 দোকানে দিছিলাম, তারা টাকা ঠিকমতো দেয় না, খালি ঘুরায়। পরে আমি হয়রান ক্লান্ত হয়ে গেছি। পরে বাবা মা পোষায়, দোয়া পোষায়, আমি আর ওই ভিডিও আর বইটই লিখি নেই, বুঝছেন। আর এটা বই দেখলে হাসে মানে ওই যে বললাম না যে যৌবনকালটাকে তারা ফাড়া মনে করে, বিপদ মনে করে, এই জন্য মনে করে মা যা যে জায়গার মানে খালের যৌবন, খালে চলে যা। তাহলে মেয়েরা, আমাদের দেশে মেয়েরা তো সহজ সরল, তাই না? ওদেরকে ফাঁক ফোকর পাইলেই ছেলেরা ধর্ষণ করে দেয়, সাপের মতো দংশন করে দেয়, তাদের লাইফ নষ্ট হয়ে যায়, আর ছেলেরা নিজেরা লাইফ নষ্ট করে। একবার ময়মনসিংহ আছে না, ময়মনসিংহের যে শম্ভুগঞ্জ ব্রিজ আছে একটা, ওই পাশে তারাকান্দা, এই পাশে হলো ময়মনসিংহ শহর প্রপার। তো ওখানে পাদ্রী মিশন আছে, খ্রিস্টান মিশন আছে। ওইখানে একটা রুগী দেখতে গেলাম, রুগী মানে কি শত শত রুগী, ওইখানে রুগী দেখতে গেলাম। তো একজনের বয়স 26 বছর। তো বললো স্যার, আমারে বলতেছে, স্যার আমি তো বিয়ে করছি, আজ আমার বয়স মাত্র 26 বছর, কিন্তু আমি তো বউরে খুশি করতে পারি না। বলো কি বোকা, খুশি করবা কি, মানে খুশি বউরে তো তুমি অজ্ঞান করে ফেলবা এই বয়সে, তাই না? বউয়ের কাছে 4 বার 5 বার যাবা, সমস্যা কি? বললো স্যার একটু সমস্যা হয়ে গেছে, আমি পারি না, ওই 1 মিনিট 2 মিনিট বা আধা মিনিট। হ্যাঁ বোকা, আল্লাহ তো সৃষ্টিকর্তা তো কেউ কম দেয় না, তো বেশি বেশি করে দেয়, তাহলে সমস্যা কি বলো? তখন সে বললো যে স্যার আমার বয়স যখন 16-17 বছর, তখন আমাদের বড় ব্যবসা ছিল, তখন মাত্র কত 50 টাকা। আপনার ময়মনসিংহের টাঙ্গাইল আছে না, ময়মনসিংহ টাঙ্গাইল থানা রোডে একটা নটিপাড়া আছে, অর্থাৎ পতিতালয় আছে, বিখ্যাত পতিতালয়, সেই ব্রিটিশ আমলের পতিতালয়। আর ময়মনসিংহে পুলিশ ক্লাব রোডে একটা পতিতালয় আছে, পুলিশ ক্লাব রোডে, ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে। তো সেখানে একটা পতিতালয় আছে। এখানে ওই ডিস্ট্রিক্টের ডিসি, ওসি, ইউনো, টিওনো, এমপি, যত বড় বড় বাঘা বাঘা লোক আছে তাদের ছেলেরা যায়, আবার মেয়েরাও যায়, তবে গোপনে যায়, সমস্ত কথা বলা নিষেধ। তারপরে বললাম, মানবিক দিক থেকে বললাম, ভুল হলে ক্ষমা করবেন, ঠিক আছে, এইটা আর কি। আচ্ছা, আরেকজনের কথা বলি, বিরাট বড় লোক, এমপির বোন, ঢাকার কথা বলতেছি, বিরাট বড় লোক, এমপির বোন। আমরা আবার ওই বাসায় ভাড়া থাকতাম। তো মেয়ের বিয়ে হয়েছে, স্বামী থাকে আমেরিকা থাকলে কি কচু হবে? মনে মনে সন্দেশ খেলে কি পেট ভরে? মনে মনে সন্দেশ খেলে পেট ভরে, কিন্তু মন ভরে না। পরে ওই মেয়েটা কি করে জানেন? প্রতিদিন টাকা নিয়ে মার্কেট করতে যায়, মার্কেটের নাম করে সে হোটেলে যায়,
এটা আবার আমার সাথে ওই মেয়ের কথা হয় নাই, আমার ওয়াইফ আবার বলছে জানো এই মেয়েটা এমন খারাপ। হুম। তো ঠিকই তো আছে, তার তার স্বামী আমেরিকাতে বিদেশি সাদা সাদা লাল লাল যে বিদেশি মহিলা আছে তাদের সাথে সেক্স করবে, আর তার বউ তো দেশে না খেয়ে থাকবে, তো ঠিকই তো আছে। টিট ফর ট্যাট, যেমন কুকুর তেমন মুকুর, এই হলো অবস্থা। যাক, তো বন্ধুরা যেটা বলছিলাম যে মানুষের জীবনে যে 6টা ঋতু, প্রকৃতিতে যেমন 6টা ঋতু আছে, মানুষের জীবনে 6টা ঋতু আছে। যেমন প্রকৃতিতে 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6টা ঋতু তো। তো মানুষের জীবনেও 6টা ঋতু আছে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। 6টা আরও বলা যায়, সেখানে যাব না। তাহলে এই যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে এই যৌবনকাল। আসুন আমরা আমাদের যৌবনের কদর করি। আমরা মেয়েদের দিকে তাকাইয়ে আমাদের কাপড় চুল নষ্ট করে ফেলবো না। অনেক মাদ্রাসা ছাত্র আছে, তাদের ওই মেয়েদের আন্ডারওয়্যার, ছায়া, ব্লাউজ, পেটিকোট দেখলে তাদের কাপড় নষ্ট হয়ে যায়। অনেকে সাক্ষাৎকারে বলছে আমারে। এখন কথা হচ্ছে যে এরম করা যাবে না। আমাদের কিন্তু প্যান্ট নষ্ট হয়ে যায় নাই, প্যান্ট যদি নষ্ট হয়ে যেত তাহলে কিন্তু আমরা ওই সায়েন্সের থেকে এসএসসি, তারপরে ইংলিশ ডিগ্রি, তারপরে মাস্টার্স এগুলো পাস করতে পারতাম না। আমরা মাঝখানে ঝরে যেতাম, বা মা বাবারে বলতাম বাবা বিয়ে করাই দাও আমারে, আমি নইলে আমি পাগল হয়ে যাব, তাই না? অথবা কাউকে নিয়ে আমরা মনে করেন যে লেখাপড়া করতেছি ইন্টারমিডিয়েট, কোনো এক সুন্দর একটা মেয়ে নিয়ে কেটে ফেললাম, তাহলে লাইফ শেষ, লেখাপড়া শেখা হলো না, তাই না? যাক, চাকরি পাই না পাই অন্তত মাস্টার্স কমপ্লিট তো করছি, এবং আমি একজন সাংবাদিক, আমি একজন লেখক, আমি একজন গবেষক। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় কি বন্ধু জানেন? এই যে আমি কেন বকবক করি, এর মধ্যে একটা মানে আছে। এই বকবক করার কারণে এই বকবকই আমার সারা বিশ্বের কিন্তু অনেকেই শোনে। হ্যাঁ, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষের শোনে ট্রান্সলেশন করে ইংলিশে, তখন অনেকে আমার থ্যাঙ্কস দেয়, তখন আমি একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি পাই। আর যদি সৃষ্টিকর্তা দয়া করে আমার যদি কিছু দেন তাহলে ভালো। তো যাই হোক, আপনারা মোবাইল দেখবেন, মোবাইল কিন্তু এই মানে ব্লু ফিল্ম দেখার জন্য না, নেকেড ছবি দেখার জন্য না। তারপরও আমি দেখি, আড়ে আড়ে তাকায় তাকায় দেখি যে হ্যাঁ, অলিতে গলিতে, আনাসে কানাসে, দোকানে, হোটেলে, হ্যাঁ, যেখানে বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানে ছেলেরা সবাই যেন বেহুশ, সবাই মোবাইল দেখবেন, সবাই দৃষ্টি মোবাইলের দিকে, এবং তারা আড়ে আড়ে নেকেড ছবি দেখে। হ্যাঁ, এটা সত্য। নেকেড ছবি দেখলে আপনার যৌবন শেষ হয়ে যাবে। যৌবনটা কিন্তু ব্যাটারি চার্জের মতো, ঠিক আছে? এই চার্জটা নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু আমার কথা না, মেডিকেল সায়েন্সের কথা, ডাক্তারকে জেনে দেখেন, ঠিক আছে? এজন্য আপনারা মোবাইল দেখবেন না, মানে মোবাইলের নেকেড ছবি দেখবেন না, ব্লু ফিল্ম দেখবেন না। আপনারা একটু ধৈর্য ধরেন। যৌবনকাল হচ্ছে আপনার বর্ষাকালের মতো। বর্ষায় যেমন ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, চারিদিকে নদী নালা পানিতে থই 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 করে, ঠিক আছে? ওই পানিকে যদি আমরা আটকায় রাখি বা পানিকে যদি বেঁধে রাখতে পারি, তাহলে ওই পানি দিয়ে আমরা গোসল করতে পারি, কাপড় চোপড় ধুতে পারি, থালা বাটি ধুতে পারি, গরুরে গোসল করাইতে পারি, তাই না? পানি যদি চলে যায় তখন কি পিপাসার সময় এক গ্লাস পানি পাবো না। ঠিক ওরকম যৌবনকালটাকে আপনারা অবহেলায় নষ্ট করে দিয়েন না। এই মোবাইল দেখে দেখে আপনার যৌবনকালটা ধ্বংস করে দিয়েন না, ঠিক আছে? আপনারা একটু ধৈর্য ধরেন। কতই বা বয়স, এখন আপনার বয়স কত? 17 বছর, তাই না? 18, 19, 20, 2-3 বছর পরে বিয়ে করেন, কারণ অন্য একজন মেয়ে কষ্ট পাবে, তাই না? আপনি একটু বিয়ে করেন, বিয়ে করার পরে বাচ্চা দেরিতে নেন, কিন্তু এ বিষয়ে জানেন, কারণ জীবনটাই এইটে। আপনি পৃথিবীতে আসলেন অথচ জীবন সম্বন্ধে জানলেন না, তাহলে এই জানার কি অর্থ থাকতে পারে বলেন? থাকতে পারে? এটা তাহলে হস্তমৈথুন করলে খুব একটা ক্ষতি না, কিন্তু অনেকে অতিমাত্রায় করে একেবারে ক্ষতি, মানে কি মহা ক্ষতি করে ফেলে। এবং এই যে শুক্র বীর্য, এটা কিন্তু খুবই দামি জিনিস, শরীরের রাজা, মণি, শরীরের যে রাজা আছে মণি। মনে করেন যে আপনি যদি হস্তমৈথুন করেন, তাহলে আস্তে আস্তে আপনার চোখ ডেবে যাবে, আপনার শরীরে ক্লান্তি আসবে, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, অস্থির অস্থির ভাব, হ্যাঁ, একটা অতৃপ্তি, একটা অনাকাঙ্ক্ষা, আপনাকে একটা হতাশা আপনাকে গ্রাস করবে। হ্যাঁ, এটাই। এজন্য আপনি জিম করবেন, ভালো ভালো বই পড়বেন। হ্যাঁ, মহামনীষী আছে না, মহামনীষীদের যে লিখনী সেগুলো পড়বেন, বা মহামনীষীদের জীবনীগুলো জানার চেষ্টা করবেন। হ্যাঁ, আর ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবার চেষ্টা করবেন। প্রত্যেকটা ধর্মই সুন্দর, তবে এই
ধর্ম পালন করে খুব কম লোক। যেমন ইসলাম ধর্মে আছে, ইসলাম ধর্মের কথাই বলি, যেহেতু আমিও মুসলমান সন্তান। ইসলাম ধর্মে বলা আছে যে মেয়েদের দিকে তাকাইতে পারো একবার, হঠাৎ করে যদি কোনো মেয়েকে দেখো তাহলে দেখলে ভালো কথা, কিন্তু দ্বিতীয়বার আর তাকাবে না, হ্যাঁ, তাহলে পাপ হবে। এখন আপনি তো মেয়ে দেখেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো মোবাইলে সারা রাত ভরে দেখেন, রাত 2টে 3টে 4টে বাজে যায়, তারপরে সকালে একটু ঘুমান, ঠিকমতো ঘুম আসে না, অথচ আপনি তো উস্তাদ, মানে হুজুর বলছে যেটা আপনি করেন সেটার উল্টোটা, ফলে যৌবনটা আমাদের কি বাথরুমে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা এই হলো বিষয়। তো এই যৌবনকাল যেহেতু জীবনের সবচেয়ে সোনালী দিন, সুন্দর দিন, এটাকে আপনার যত্ন করবেন, সাবধান থাকবেন, একটু ধৈর্য ধরবেন, ঠিক আছে। আর লেখাপড়া শেষ করবেন, চাকরি বাকরি করবেন বা কাজ জোগাড় করে পরে মা বাবাকে বলবেন, মা অমুকরে আমার পছন্দ, একটা বউ এনে দাও, ব্যাস, ঠিক আছে। জীবনটা অনেক সুন্দর। ওই যে আগেই বলছিলাম কিন্তু যে একটা কন্যা শিশুর পেটে কিন্তু 5 লক্ষ ডিম্ব থাকে। কয় লক্ষ? 5 লক্ষ ডিম্ব থাকে, এবং প্রতি 28 দিন পর পর একটা ডিম্ব পরিপক্ক হয়ে জরাউতে আসে। তো একজন মা কি 5 লক্ষ বাচ্চা দেয়? দেয় না। একজন মা কি 5,000 বাচ্চা দেয়? দেয় না। একজন মা কি 500 বাচ্চা দেয়? দেয় না। একজন মা কি 50টা বাচ্চা দেয়? দেয় না। একটা মা কি 25টা বাচ্চা দেয় না। তাহলে কয়টা বাচ্চা দেয়? 1টা 2টে 3টে 4টে। কারণ আমাদের বাংলাদেশটা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং ঘনত্বের দিক থেকে 1 নম্বর, ঠিক আছে। আর চারিদিকে খালি সমস্যার সমস্যা, দারিদ্রতা, হতাশা, নানান জটিলতা, ঠিক আছে। এখানে বাচ্চা বেশি নেওয়া যায় না, কারণ আগের থেকে অনেক বাচ্চা পয়দা হয়ে গেছে আর কি, ঠিক আছে। অতএব ধৈর্য ধরতে হবে আর সাবধানে পথ চলতে হবে। বন্ধুরা 1 ঘন্টা হয়ে গেছে আর কি। ও মা গো, উন্নত বিশ্বে ছেলেদের বয়স যখন 10-12 বছর হয় আর মেয়েদের বয়স যখন 9 বছর হয়, তখন তাদেরকে এই রিপ্রোডাক্টিভ হেলথ, দ্যাটস মিন যৌন স্বাস্থ্য বা প্রজনন স্বাস্থ্যের শিক্ষা দেওয়া হয় এবং মেয়েদেরকে সাবধান করা হয়, খবরদার ছেলেরা তোমাদেরকে অনেক ধরনের ছলে বলে কলে কৌশলে তোমাদেরকে কন্ট্রোলে নিয়ে তোমাদের কাপড় খোলার চেষ্টা করবে, কিন্তু তোমরা সাবধান থাকবা। এই বিষয়গুলো মেয়েদেরকে শেখানো দেওয়া হয়। আর বলা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের যেমন অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সুস্থ থাকা যায়, এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আর ছেলেদেরকেও বলা হয় যে সাবধান, যৌবনকাল হচ্ছে জীবনের একটা শ্রেষ্ঠ নিয়ামত, মানে সৃষ্টিকর্তার সবচেয়ে পরম নিয়ামত, এবং এই যৌবনকালটা হচ্ছে সেই স্বর্গীয় সুখ উপভোগের একটা নিয়ামক উপকরণ আর কি। তো তোমরা এই অবহেলা করে এই যৌবনটাকে নষ্ট করে দিও না। এজন্য যে সমস্ত ভাই বোনেরা আমার এই ভিডিওটা দেখছেন, তারা যদি মাইন্ড করেন তাহলে সরি ফর দ্যাট, আমার কিছু করার নাই। তবে ভুল হইলে আমি ক্ষমা চাইব, আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ জীবনের চেয়ে মূল্যবান জিনিস তো আর কিছু হয় না, হয় এটা। আমি চাই আমাদের দেশে এই অবৈধ গর্ভপাত, ওই যে বলছিলাম না যে প্রায় 25-30 লক্ষ বাচ্চা নষ্ট করা হয়, আরও বেশি। তো এই বাচ্চা মৃত্যুর হার কমে আসবে এবং জরায়ুর সমস্যা কমে আসবে এবং ছেলেদের যৌন সমস্যা কমে যাবে। এবং তারা যদি এই বীর্যটা অকালে নষ্ট না করে, তাহলে তার শরীর হবে সুঠাম দেহ এবং সে দীর্ঘদিন বেঁচে থাকবে সুস্থ সুন্দরভাবে। নো মোর টুডে, থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।